প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমরা আজকে একটি নতুন বিষয়ে ক্লাস নেব। আজকে ক্লাসে যারা অংশগ্রহণ করছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম পাটোয়ারি, সহকারী শিক্ষক, সাতিয়েনি আদর্শ উচ্চ বিদ্যালয়, চৌদ্দগ্রাম, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে পাঠটি নিয়ে আলোচনা করব সেই পাঠে যাওয়ার আগে আমরা আমাদের পাঠ্য বই থেকে কয়েকটি চিত্র দেখব। চিত্রগুলো ভালোভাবে দেখে আমরা আজকের পাঠটা কি সেটা নির্ধারণ করব। তো প্রথমেই আমি তোমাদেরকে একটি চিত্র দেখাচ্ছি পাঠ্য বই থেকে। চিত্রটা হচ্ছে, দেখো তো চিনতে পারো কিনা। চেনা যাচ্ছে? হ্যাঁ, এই চিত্রটা আমাদের পাঠ্য বইয়ে আছে না? হ্যাঁ, আছে। তো এই চিত্রটা কিসের বলো তো? হ্যাঁ, ঠিকই বলেছ, এটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়ের ছবি। তো এখন আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাবো, সেই ছবিটাও তোমরা একটু ভালোভাবে দেখো। দ্বিতীয় একটি ছবি দেখাচ্ছি, দেখো। এই ছবিটা চিনতে পারছো? হ্যাঁ, এই ছবিটাও আমাদের পাঠ্য বইয়ে আছে। ছবিটা হচ্ছে শালবন বিহার, কুমিল্লার শালবন বিহার। তো দুটো ছবি দেখলাম। এরপরে আমরা আরও একটা ছবি দেখি। দেখো এই ছবিটা চিনতে পারো কিনা। এই যে এই ছবিটা আছে পাঠ্য বইয়ে? হ্যাঁ, আছে। এই ছবিটাও আমরা দেখলাম যে এই ছবির মধ্যে কতগুলো লেখা দেখা যাচ্ছে, একটা মানচিত্রের মতো, যেখানে লেখা আছে হরিকেল, চন্দ্রদ্বীপ, পুণ্ডবর্ধন, কেমন, তারপরে দণ্ডভুক্তি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো কথা এখানে লেখা আছে। সমতট, হ্যাঁ, ইত্যাদি অনেকগুলো লেখা আছে চিত্রের মধ্যে। এই চিত্রটা আসলে এক পাশে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর। তো এই বঙ্গোপসাগর দেখো বোঝা যাচ্ছে যে এটা হয়তো বাংলাদেশই হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই তিনটি চিত্রই আমরা জানি আমাদের পাঠ্য বইয়ে আছে। তো তাহলে এই তিনটি চিত্র থেকে আমরা বুঝতে পারি আজকে আমাদের আলোচ্য বিষয় বা পাঠের বিষয় হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। তো আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো তাহলে আমরা আজকে পড়ব প্রাচীন বাংলার জনপদ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পাঠে যাওয়ার আগে আমরা জেনে নিই যে জনপদ কি। আমরা আজকে পড়ব খুবই গুরুত্বপূর্ণ একটি পাঠ, ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমরা যে দেশে বসবাস করছি সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। প্রাচীনকালে আমরা আজকে যেভাবে বসবাস করছি একটি রাষ্ট্রের অধীনে, প্রাচীনকালে আসলে বাংলাটা তেমন ছিল না। প্রাচীনকালে ইতিহাস থেকে পর্যালোচনা করে দেখা যায়, বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিভিন্ন শিলালিপি থেকে দেখা যায়, ইতিহাস থেকে পাঠ নিয়ে আমরা জানতে পারি যে প্রাচীনকালের বাংলাটা আজকের মতো এরকম একক কোনো দেশ ছিল না। তাহলে প্রাচীনকালের দেশটা কেমন ছিল, এটি আজকে আমাদের আলোচ্য বিষয়। তো আমরা জানি যে প্রাচীনকালে আমাদের আজকের যেটা বাংলাদেশ এটা এবং পশ্চিমবঙ্গ যেটা ভারতের অংশ আছে, এই দুটো দেশ মিলে, এই দুটি স্থান মিলে
প্রাচীনকালে বাংলাটা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। ইতিহাস থেকে জানা যায় যে এই অঞ্চল দুটো, এই আজকের পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই অংশটুকু বা এই বাংলা ভাষাভাষী অংশটুকু 16টা জাতির বসবাস ছিল, 16টা দেশে বিভক্ত ছিল, ছোট ছোট দেশে বিভক্ত ছিল, ছোট রাজ্য ছিল, ছোট জনবসতি ছিল। এইগুলোকেই জনপদ বলা হয়। তাহলে আমরা জানি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে প্রাচীনকালে 16টি জনপদে বিভক্ত ছিল। তাহলে এই 16টি জনপদ কি, নাম কি, এগুলো স্থান কোথায় ছিল, এই সম্পর্কে আজকে আমরা জানব। তবে আমাদের পাঠ্য বইয়ে শুধু বাংলাদেশ অংশে এবং আশেপাশে মিলে এই জনপদগুলো দেওয়া আছে। আমরা 16টি নয়, শুধুমাত্র এই জনপদগুলো, বাংলাদেশের অংশের এই জনপদগুলো সম্পর্কে আজকের পাঠে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি প্রাচীন বাংলার জনপদ নিয়ে বলি যে প্রাচীন বাংলা 16টা খণ্ডে 16টা জনপদে বিভক্ত ছিল। বিশেষ করে আমরা আজকের যে বাংলাদেশ, সেখানে যে জনপদগুলো ছিল, তো আমি প্রথমেই বলি গৌড়। প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য জনপদ ছিল গৌড়। এই গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। কর্ণ সুবর্ণ। এখন কথা হলো যে এই গৌড় জনপদটা বর্তমানে কোথায় ছিল? এই গৌড় জনপদটা বর্তমানে মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ ভারতের অংশে, পশ্চিমবঙ্গের অংশে মুর্শিদাবাদ একটা জেলা আছে। সেটাই ছিল প্রাচীনকালে একটা ক্ষুদ্র রাজ্য বা জনপদ, যেটার নাম ছিল গৌড়। এই গৌড় নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। গৌড় ছিল একটি সমৃদ্ধ জনপদ, প্রাচীনকালের একটি সমৃদ্ধ জনপদ ছিল গৌড়। এই গৌড়ে একজন শাসক ছিল, স্বাধীন রাজ্যে স্বাধীন একজন শাসক ছিল, যার নাম হচ্ছে রাজা শশাঙ্ক। রাজা শশাঙ্ক, তিনি শক্তিশালী একজন শাসক ছিলেন, দক্ষ একজন শাসক ছিলেন বলে ইতিহাস থেকে আমরা জানতে পারি। তো তাহলে গৌড় জনপদের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। এটা বর্তমানে অবস্থান হচ্ছে মুর্শিদাবাদ জেলা, ভারতের অংশে। আর ওখানে উল্লেখযোগ্য একজন শাসক ছিলেন, যার নাম হচ্ছে রাজা শশাঙ্ক। তারপরে আসো, আমাদের পাঠ্য বইয়ে আরেকটা জনপদের কথা উল্লেখ আছে, সেটার নাম হচ্ছে বঙ্গ। বঙ্গ, এই বঙ্গ জনপদটার রাজধানী সম্পর্কে তেমন তথ্য জানা যায় না। তবে এই বঙ্গ জনপদটা বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে এই বঙ্গ জনপদটা ছিল সেটি সম্পর্কে আমরা জানব। বঙ্গের দুটি তথ্য পাওয়া যায়, একটা হচ্ছে বিক্রমপুর আর একটা হচ্ছে নাব্য। তো বিক্রমপুর বলতে আমরা এলাকাটা এখনো চিহ্নিত আছে বিক্রমপুর, কিন্তু নাব্যটা কি? নাব্যটা হচ্ছে ফরিদপুর, বাকেরগঞ্জ এবং পটুয়াখালী নিয়ে নিম্ন অঞ্চলটা যেটা ছিল সেটা ছিল নাব্য, যেটা পরে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে বঙ্গ জনপদটা এই অঞ্চলগুলো নিয়ে প্রাচীনকালে গড়ে উঠেছিল। কিন্তু এই বঙ্গ জনপদ নিয়ে আরও কিছু চমকপ্রদ কথা আছে। যেমন আমরা যে বাঙালি বলি, এই বাঙালি জাতির উৎপত্তি হয়েছিল এই বঙ্গ থেকে। বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল বঙ্গ থেকে। তাহলে এই অঞ্চলে বঙ্গ নামে একটা জাতি বসবাস করত, যেটা পরে বাঙ্গাল, বাঙ্গাল থেকে বাঙালি হয়ে গিয়েছে। তারপরে আসো, আরেকটা জনপদের সন্ধান আমরা পাই, খুবই প্রাচীন জনপদ, যেটাকে বলা হচ্ছে যে খুবই প্রাচীন জনপদ, সমৃদ্ধ জনপদ, সেটা হচ্ছে পুণ্ড। এই পুণ্ড জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর। পুণ্ড জনপদের রাজধানী ছিল পুণ্ডনগর। এই পুণ্ডনগরটা প্রাচীনকালে বর্তমানে কোন কোন অঞ্চল নিয়েছিল সেটাও আমরা দেখব। এই পুণ্ডনগরটা ছিল বর্তমানে আমাদের যে বগুড়া জেলা আছে,
রংপুর, রাজশাহী, দিনাজপুর এই অঞ্চলগুলো নিয়ে প্রাচীনকালে একটা ছোট্ট ক্ষুদ্র রাজ্য ছিল বা জনপদ ছিল, যেটা হচ্ছে পুণ্ড জনপদ। এটা রাজধানী ছিল পুণ্ডনগর। বর্তমানে যে আমরা মহাস্থান গড় দেখি বগুড়ার, সেটা হচ্ছে এই পুণ্ডনগরের ধ্বংসাবশেষ। অর্থাৎ এখানে যে শহরটা ছিল, যে নগরটা ছিল, তার ধ্বংসাবশেষটা হলো মহাস্থান গড়। তারপরে আসো আরেকটা জনপদ সম্পর্কে আমরা জানব। এই জনপদটা হচ্ছে হরিকেল। হরিকেল জনপদটা ছিল বর্তমানের যে আমাদের সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম নিয়ে প্রাচীনকালের এই হরিকেল জনপদটা গড়ে ওঠে। তারপরে আমরা আরেকটা জনপদ সম্পর্কে জানব, সমতট। সেটা হচ্ছে সমতট, যার রাজধানী ছিল বড়কামতা। এটা হলো এখন যে কুমিল্লা শহর আছে, এই কুমিল্লা শহর থেকে 12 মাইল পশ্চিমে গেলেই এই বড়কামতা নামক এই স্থানটা পাওয়া যায়। সেটা ছিল প্রাচীনকালের সমতটের রাজধানী। এখন আসো এই সমতটটা বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ছিল? বর্তমানের যে কুমিল্লা জেলা এবং নোয়াখালী জেলা, এই দুইটা জেলা নিয়ে প্রাচীনকালের এই সমতট জনপদটা গড়ে ওঠে। এই সমতট জনপদের একটা নিদর্শন আমাদের কাছে আছে, সেটা হচ্ছে শালবন বিহার। এগুলো হচ্ছে সমতট জনপদের নিদর্শন। আমরা যে ময়নামতি, কুমিল্লা ময়নামতি, শালবন বিহার দেখি, সেই শালবন বিহার হচ্ছে প্রাচীন সমতটে একটা উল্লেখযোগ্য নিদর্শন। এরপরে আসো প্রাচীনকালে আরেকটা জনপদ আমরা পাই, সেটা হচ্ছে বরেন্দ্র জনপদ। বরেন্দ্র জনপদটা কোথায় কোথায় নিয়ে গড়ে উঠেছিল? বগুড়া, দিনাজপুর, রাজশাহী এই তিনটা অঞ্চল নিয়ে প্রাচীনকালে ওই স্থানে একটা জনপদ গড়ে উঠেছিল, যেটাকে বলা হয় বরেন্দ্র জনপদ। একটা কথা উল্লেখ করতে হয়, মনে রাখতে হবে, আমাদের যে পুণ্ড জনপদ ছিল না, এই পুণ্ড জনপদের একটি অংশে এই জনপদটা গড়ে উঠেছিল। আমাদের যে পুণ্ড জনপদ ছিল, সেই জনপদেরই একটি অংশে বরেন্দ্র জনপদটা গড়ে উঠেছিল। এরপরে আসো আমরা আরেকটি জনপদ সম্পর্কে জানি, তাম্রলিপ্ত। এখন আসো তাম্রলিপ্ত, এটাও একটা প্রাচীনকালের জনপদ, বাংলা অঞ্চলে ছিল। সেই জনপদটা বর্তমানে মেদিনীপুর জেলা তমলুক অর্থাৎ ভারতের অংশে পড়েছে। বর্তমানে মেদিনীপুর জেলা তামলুক একটা স্থান আছে, সেইখানে এই জনপদটা গড়ে উঠেছিল, যার নাম ছিল তাম্রলিপ্ত। এই তাম্রলিপ্তের পরে নামটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কত সালে দেখো, 7ম শতকে এই তাম্রলিপ্ত বা এই মেদিনীপুর জেলার তমলুকের যে জনপদটা গড়ে উঠেছিল, সেটা পরবর্তীতে দণ্ডভুক্তি নামে পরিচিতি লাভ করে। কি নামে? দণ্ডভুক্তি নামে। তারপরে আসো আমরা আরও একটা জনপদ সম্পর্কে জানি, সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ। আমাদের যে বরিশাল জেলা আছে না, এখন এই বরিশাল জেলায় একটা জনপদ ছিল প্রাচীনকালে, ছোট্ট ক্ষুদ্র রাজ্য ছিল। ক্ষুদ্র এই রাজ্যে একজন শাসক ছিল, যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। তাহলে প্রাচীনকালে বরিশাল জেলায় একটা জনপদ ছিল, যার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ জনপদ। দেখো এই জনপদটা বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে ছিল। বালেশ্বর এবং মেঘনা নদী এই দুটার মধ্যখানে এই জনপদটা গড়ে উঠেছিল, চন্দ্রদ্বীপ জনপদ, যেটা বর্তমানে বরিশাল জেলায় অবস্থিত। তো দেখো আমরা এখানে আমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা এই জনপদগুলো সম্পর্কে জেনে নিলাম। তাহলে আমরা জেনে নিলাম, আমরা জানি যে গৌড়, যার রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ, যেটা বর্তমানে মুর্শিদাবাদ জেলা, সেখানে একজন শাসক ছিল রাজা শশাঙ্ক। এভাবে আমরা এই চার্টের মাধ্যমে তথ্যগুলো জেনে নিলাম প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে। তো একটা কথা বলা যায় যে প্রাচীনকালে এই জনপদগুলোতে কিন্তু
আলাদা আলাদা শাসক ছিল। তাহলে বোঝা যায় আজকের পুরো বাংলাদেশ যেরকম একটা দেশ, প্রাচীনকালে এই দেশটা একটা দেশ ছিল না। প্রাচীনকালে এই দেশটা ১৬টা দেশে বিভক্ত ছিল, অর্থাৎ ১৬টা দেশেই বিভক্ত ছিল, ১৬ জন শাসক ছিল। অর্থাৎ গৌড়ে এক ধরনের শাসক ছিল, বঙ্গে শাসক ছিল, পুণ্ডে শাসক ছিল, অরিকেলে শাসক ছিল, সমতটে শাসক ছিল, বরেন্দ্রতে শাসক ছিল, তাম্রলিপ্তে শাসক ছিল, চন্দ্রদ্বীপে শাসক ছিল। অর্থাৎ প্রত্যেক জনপদে আলাদা শাসক ছিল। এখন আরেকটা কথা বলা যায়, সেটা হচ্ছে এই জনপদগুলোর আকার আকৃতি সবসময় কিন্তু একই থাকেনি। অর্থাৎ কখনো কোনো জনপদ, কোনো একজন শাসক, শক্তিমান শাসকের উৎপত্তি ঘটলে সে অন্য জনপদকেও তার অধীনস্থ করে নিয়ে আসতো এবং ওই জনপদের বিলুপ্তি ঘটত। তাহলে এই জনপদগুলোর কিন্তু সীমানা কালে ক্রমে শাসকের ক্ষমতার পরিধি অনুসারে কিন্তু কি হয়েছে, তারতম্য হয়েছে। জনপদগুলোর সীমানা সবসময় একই থাকেনি। তো আজকে আমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার বইয়ে প্রাচীন বাংলার জনপদ সম্পর্কে পড়েছি। এই গুরুত্বপূর্ণ পড়াগুলো আমরা আরও ভালো করে পাঠ্য বইয়ে শিখব। তো শিখে আমরা আরও বিস্তারিত জানব। তো আজকের আমরা এই পাঠের আলোকে একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা হচ্ছে, লিখে নাও, বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ প্রাচীন বাংলার যে কোনো 4টি জনপদের নাম ও সেগুলোর অবস্থানের একটি তালিকা তৈরি করো। প্রাচীন বাংলা যে কোনো 4টি জনপদের নাম ও সেগুলোর অবস্থানের একটি তালিকা তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা প্রাচীন জনপদ, এই বাংলা প্রাচীনকালে কেমন ছিল, কি অবস্থানে ছিল, কতটি জনপদে বিভক্ত ছিল, সেই সম্পর্কে আমরা আজকের এই পাঠ সম্পর্কে, এই পাঠ থেকে আমরা জানতে পেরেছি প্রাচীনকালের বাংলার রাজনৈতিক, আকার আকৃতিক, ভৌগোলিক অবস্থান কেমন ছিল সেই সম্পর্কে আজকের পাঠ থেকে জানতে পেরেছি। তো আমরা পাঠ্য বইয়ে আরও বিস্তারিত, আরও সুন্দরভাবে পড়ে নেব, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।